বেঁচে থাকার মানে। আমার ভেতর আরও একটা আমি খেলা করে, তীক্ষ্ণ চোরা আঁচড় জানান দেয় তার উপস্থিতি। রোজকার জীবনের গন্ধ ব্যতিক্রম খোঁজে, কাঁচের গ্লাসের ভেঙে পড়া শব্দে খান খান হয় মনের আঙিনা। মন ভাঙে, ভাঙে নদীর পাড়, চাপা কান্না ভেজা শরীর থেকে শিহরণ ছড়িয়ে পড়ে। উড পেন্সিলের শীষ ক্ষয়ে ক্ষয়ে ভোঁতা ক্লার্কের জীবন নকশা ফুটিয়ে তোলে। স্বপ্নগুলো পুরনো দেওয়ালের পলস্তরার মতো ঝরে ঝরে পড়ে। প্রতিদিনের মতো উদাসী বাউল মন জীবনের গান গায়। ভেতরের অন্য আমিটা দাঁত বার করে হাসে। জীবন, তুই অন্য কিছু ভাব, বেঁচে থাকার মানে। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমাদের একটা বিশেষ এপিসোড নিয়ে। আর অ্যাজ ইউজুয়াল আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি। তার সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে, তার জীবনের গল্প আমরা শুনবো। আর সবচেয়ে বড় কথা, তিনি কিভাবে তার পেশাদার জীবনের পাশাপাশি তার ভালো লাগার বিষয়গুলোকে, ভালোবাসার বিষয়গুলোকে চর্চার মধ্যে রেখেছেন এত দীর্ঘ দিন ধরে, সেই বিষয়েও আমরা গল্প শুনব। তবে তার আগে আমাদের আজকের অতিথিকে নিয়ে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিই। আমাদের আজকের অতিথি পেশাতে কিন্তু সরকারি দপ্তরে কর্মরত হলেও তার নেশা লেখালেখি আর কবিতা। তিনি কিন্তু এত শক্ত এবং এত দায়িত্বপূর্ণ একটা কাজ এত বছর ধরে সামলেও তার এই চর্চাটাকে বাঁচিয়ে রেখেছেন। আর অবশ্যই এই রকম একজন মানুষকে যখন আমরা আমাদের সঙ্গে পাই, তার সাথে শুধুমাত্র আমাদের এপিসোডটা বেশ জমজমাট হয়ে ওঠে সেটা না, আমরা কিন্তু ইন্সপায়ারও হই তার থেকে। যাই হোক, আজকের মতো এপিসোড শুরু করা যাক। আমি আমাদের আজকের বিশেষ অতিথি সন্দীপ কুমার কুণ্ডুকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সন্দীপ বাবু। নমস্কার। শুরুতেই যে প্রশ্নটা করব, অসাধারণ একটা কবিতা দিয়ে তো শুরুটা হলো, তো এই কবিতা লেখার শুরুটা কিরম ছিল? কবিতা লেখা শুরু আমার স্কুল লাইফ থেকেই শুরু হয়েছিল। প্রথম যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে স্কুল ম্যাগাজিন একটা বেরোয় প্রত্যেক বছর, গ্রামের স্কুল। তো আমারও খুব ইচ্ছে ছিল যে স্কুল ম্যাগাজিনে আমিও লেখা দেব। তো সেই মতো লেখা দিয়েছিলাম এবং সিলেক্টও হয়েছিল। তো সেই 8 থেকেই মনে হয় আমার লেখা শুরু, এবং দেখলাম সবাই ভালোই প্রশংসা করলো লেখাটা। সেই থেকেই আমার লেখা শুরু হয়েছিল। তারপর সাথে সাথে আমি আবৃত্তি করতে খুব পছন্দ করতাম। এটা একটা অনেকটা নেশার মতো ছিল। এবং যখন একটু বড় হলাম, অর্থাৎ যখন 9-10-এ এলাম, তখন আমাদের স্কুলে প্রত্যেক বছর সিনিয়র যারা, মানে 10 পর্যন্ত স্কুল ছিল, ক্লাস তখন আপ টু 10 পর্যন্তই ছিল আমাদের ওই গ্রামের স্কুলটা। তো সেখানে নাটকে অভিনয় করতাম, ভালো লাগতো, বেশ প্রশংসাও পেয়েছি। এবং পরবর্তীকালে আবৃত্তি শিখতাম। এখানে একটু বলে নিই, আমি যে গ্রামে ছোটোবেলায় বড় হয়েছি, মানে জীবনের অনেকটা সময় শুরুর দিকটা কাটিয়েছি, আমাদের ওই গ্রামটা মেদিনীপুরে, তখন বিভক্ত মেদিনীপুর শহর ছিল, এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুর। তো সেখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল গ্রামটার মধ্যে। অনেকগুলো গ্রামীণ ক্লাব ছিল যেগুলোতে ছেলে মেয়েদের শেখানো হতো, নাচ শেখানো হতো, আবৃত্তি শেখানো হতো, গান শেখানো হতো। তো সেই রকম পরিমণ্ডলেই আমার ছোটোবেলাটা কেটেছিল। তো সেই জন্য সেই থেকেই হাতে খড়ি, তবে কখনো মানে সেভাবে ভাবিনি যে এইভাবে লেখাটাকেও একটা মানে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে সেই থেকে আমার লেখা শুরু হলো, এবং সাথে সাথে চলতো অভিনয়ও এবং আবৃত্তি। আর আমি যখন গ্র্যাজুয়েশন করি তখন আমার মনে আছে যে আমি একটা নিজেও নাটক লিখেছিলাম
এবং আমরা আমাদের যে বন্ধুবান্ধব সেই সময়কার সবাই মিলে আমরা অভিনয়ও তাতে করেছিলাম এবং প্রশংসাও এসেছিল। সেই থেকেই শুরু এবং তারপর চলছে। এবং পড়াশুনো করতে করতে কিছু একটা করতে হবে, পরীক্ষা দেওয়া, চাকরি পাওয়া, এবং চাকরি সূত্রে প্রথম 2 বছর আমি পশ্চিমবঙ্গেরই বাইরে আমার পোস্টিং ছিল, নিউ দিল্লিতে মিনিস্ট্রিতে ছিলাম। তো সেখান থেকে ওই 2 বছর একটু মানে আমার গ্যাপ গেছে। অ্যাকচুয়ালি ওই সময় ওখানের যে পরিমণ্ডল, ঠিক বাংলা কোনো পরিমণ্ডল ছিল না, তো তখন ওই বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করতাম, শ্রোতা নেই। তারপর 2 বছর পর নিজের চেষ্টায় কলকাতায় চলে আসি, এবং কলকাতায় আসার পরে আবার নতুন করে লেখালেখিও শুরু হয়েছে। এবং 2015 থেকে যখন সোশ্যাল মিডিয়া একটু চালু হলো, তখন সোশ্যাল মিডিয়ায় লেখা দিতাম। দেখতাম যে মানুষে কমেন্ট করছে, ভালোই কমেন্ট করছে। সেই থেকেই শুরু। লিটল ম্যাগাজিনে লিখতাম, বিভিন্ন সংকলনে লেখা দিয়েছি, লেখা প্রকাশিত হয়েছে। এইভাবে অনেক কলকাতায় আসার পরে অনেক শিল্পী গুণী মানুষের সংস্পর্শে আসতে পেরেছি, তাদের অনুপ্রেরণা পেয়েছি। পেয়ে আমাকে বলল যে ভাই, তুমি তোমার নিজের একটা একক বই করো, এতদিন তো সংকলনে লিখলে, দেখো নিজের সৃষ্টিটাকে মলাটবন্দি করার চেষ্টা করো। তো সেইভাবেই 2025-এ আমার একক কাব্যগ্রন্থ বেরোলো, মুঠো ভরে জীবন ফেরি, বইমেলায়। মাননীয় পবিত্র সরকার স্যারের হাত দিয়েই বইটির উদ্বোধন হয়েছিল। এরপর 2026-এ আবার একটি গল্পগ্রন্থ করলাম। এভাবেই এগিয়ে চলেছি, দেখা যাক কোথায় শেষ যায় আর কি। না, এই যে বেশ সুন্দর একটা গল্প শুনলাম, আর সত্যি কথা বলতে এই যে জীবনের এতখানি দীর্ঘ পথের গল্প, সেখানে ওঠা পড়া, চাকরির পড়াশোনা, সব কিছুর মাঝখানে কিন্তু ঠিক চেষ্টা থাকলে নিজের যেটা ভালো লাগার কাজ সেটাকে যে বাঁচিয়ে রাখা যায়, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আচ্ছা, বেশ কবিতার বইও আছে, গল্পের বইও আছে। মোটামুটি লেখার সবচেয়ে পছন্দের জনার কোনটা? পছন্দ বলতে আমি কবিতা এই ধরনেরই পছন্দ করি, যে মানুষের ভেতরে আমার মনে হয় প্রত্যেক মানুষের না দুটো সত্তা আছে। একটা হচ্ছে তার বাইরের আমি, যে বাইরেটাকে আমি তাকে দেখি যেভাবে, সে যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করে। এছাড়াও তার ভেতরে একটা সত্তা আছে, সেই ভেতরের আমিটাকে তুলে এনে আমি আমার লেখার মধ্য দিয়ে এটাকে সাধারণ মানুষের মধ্যে তুলে রাখার চেষ্টা করি। প্লাস কোনো জায়গায় গেলাম, চাকরি সূত্রে আমাকে অনেকগুলো স্টেটেও ঘুরেছি, গ্রামের মধ্যেও গিয়েছি বিভিন্ন সময়। তো মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি। দেখার ফলে তাদের যে দুঃখ, বেদনা, কষ্ট বা তাদের যে ভালো লাগাগুলো, সেগুলো আমার লেখা কাব্যগ্রন্থ বা গল্প এগুলোর মধ্যে আমি তুলেছি, যাতে পাঠক পড়ে নিজেদের বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারে। এভাবেই চলছে। বেশ, কথা যখন এই দিকে এগোলো, তখন এরকম একটা কবিতা না হয় আমরা শুনি। আবৃত্তি? একদম। আচ্ছা, আবৃত্তি আমরা যে সময় ছিলাম ওই সময় তো প্রদীপ ঘোষ, গৌরী ঘোষের জামানা ছিল। তো আমরা ছোট থেকে ওই প্রদীপ ঘোষ, গৌরী ঘোষ ওনাদের আবৃত্তি শুনেছি, এবং ওই ঢঙেই আমরা তখন আবৃত্তি শিখতাম। এবং রবীন্দ্র, নজরুল, আর আমার আরেক প্রিয় কবি ছিলেন জীবনানন্দ দাশ। তো এনাদের কবিতা আমি প্রচুর আবৃত্তি করেছি, এবং ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা ওই সময় কম্পিটিশন করেছি, অনেক প্রাইজ পেয়েছি। তো ঠিক আছে, আমি একটা রবীন্দ্র কবিতাই করি। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম,
যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনে অকস্মাৎ যেন মনে পড়ে কনক চাপার দল পড়ে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে দূর হতে সুধা এসেছে। ভাটার গভীর টানে ভাসিয়া চলিছে কে? সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। অসাধারণ। আর সত্যি কথা বলতে অসাধারণ প্রেজেন্টেশন তো বটেই, এমন একটা কবিতা যেটা শুনতে শুনতে কিন্তু আমরা বেশ একটু নস্টালজিক হয়ে যাই। কারণ আমাদের মোটামুটি কবিতা নিয়ে যাদের ছোটোবেলাটা কেটেছে, কোথাও গিয়ে কিন্তু পরিচয় একটা আলাদা জায়গা করে নিয়েছিল। আর সত্যিই তো কোথাও গিয়ে এই কবিতাটা এমনভাবেই সাজানো যেন আমরা প্রত্যেকেই নিজের পরিচয়টা এর মধ্যে দিয়ে দিতে পারি যে আমি তোমাদেরই লোক। ঠিক এই মুহূর্তে আমরা যেমন দর্শকদের সামনে বসে আছি, দর্শকদের জন্য কথা বলছি, দর্শকদের কাছে কথা বলছি, তো আমরা তো আপনাদেরই লোক। বই প্রকাশ হলো, একটা কবিতার বই একটা গল্পের বই, এটা শুনলাম। তো এই বই দুটো নিয়ে যদি একটু বলা যায়, বইগুলোর নাম, পাবলিশার। কবিতার যে বইখানা প্রথম আমার 2025-এ বইমেলা থেকে বেরিয়েছিল, এটা অন্বেষা পাবলিকেশন থেকে বেরিয়েছিল। এর বইটির নাম হচ্ছে মুঠো ভরে জীবন ফেরি। অর্থাৎ আমি আমার জীবন এবং পারিপার্শ্বিক মানুষের জীবনের যে গল্পগুলো, সেগুলোকে কবিতা আকারে মুঠো করে আমি ফেরি করতে চেয়েছি আমার দর্শকের মধ্যে বা শ্রোতাদের মধ্যে। তো এইটা হচ্ছে মুঠো ভরে জীবন ফেরি, এই নাম আমি দিয়েছিলাম এবং কলকাতা বইমেলাতে এটা প্রকাশিত হয়েছিল 2025 সালে। এখানে বিভিন্ন ধরনের প্রায় 65খানা কবিতা রয়েছে। তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে মানুষের কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, সেগুলোকে আমি বিভিন্ন আঙ্গিকে আমার মতো করে তুলে ধরেছি। আর দ্বিতীয়ত যে গল্পগ্রন্থটি প্রকাশিত হলো এবছর 2026 কলকাতা বইমেলাতে, এটা হচ্ছে অচেনা পথের বাঁকে। গল্পগ্রন্থটার নামকরণের এই যে অর্থ, এটার অর্থ হচ্ছে আমাদের জীবনটা একটা মুহূর্তে গিয়ে প্রত্যেক মানুষেরই কোনো না কোনো একটা বাঁক বা টুইস্ট থাকে জীবনে। তো সেই বাঁকগুলো আমি বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। কখনো সেটা স্বামী স্ত্রীর মধ্যে আছে, কখনো প্রেমিক প্রেমিকার মধ্যে, এবং কখনো একজন সাধারণ মানুষ তার জীবনের যে টুইস্ট, যে বাঁক, সেই অচেনা বাঁকগুলোকে আমি তুলেছি আমার এই গল্পগ্রন্থের মাধ্যমে। বেশ অসাধারণ বিষয়। আর সত্যি কথা বলতে বই দুটো ভীষণ ইন্টারেস্টিং। তার নামের তাৎপর্যটা তো সুন্দর করে বলেই দিলেন, আর কভারগুলোও কিন্তু ইন্টারেস্টিং। একবার যদি দর্শকদের দেখিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে মুঠো ভরে জীবন ফেরি, এটা কবিতার বই। আর এটা হচ্ছে আমার গল্পগ্রন্থ অচেনা পথের বাঁকে। বেশ ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু মানে আমাদের রোজকার জীবনের যেগুলো সাধারণ বিষয়, সেগুলো যখন সাহিত্যিক রস পায়, সেগুলো বোধহয় আরও বেশি হৃদয়গ্রাহী হয়ে ওঠে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু অন্যরকম একটা প্রশ্ন করছি। যারা নতুন লেখক আসেন,
প্রথম বই প্রকাশ করতে যাচ্ছেন বা একদম সবেমাত্র কলম ধরেছেন, তাদের অনেকের কাছে থেকে কিন্তু আমরা একটা অভিযোগ শুনে থাকি, সেটা হচ্ছে প্রকাশনা সংস্থার এনাফ সহায়তা নয়, বা বেশ কিছু ক্ষেত্রে রয়্যালটি হোক বা বেশ কিছু বিষয় নিয়ে অনেক রকম কমপ্লিকেশন। এরম কোনো অভিজ্ঞতা হয়েছে কখনো? এরকম অভিজ্ঞতা বলতে গেলে নূতন নূতন ব্যাপার হচ্ছে, এই লাইনটা তো একদমই সম্পূর্ণ আমার কাছেও নূতন ছিল। আমি একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের জায়গা থেকে এসেছিলাম, কারণ আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতাম। এই প্রকাশনার ব্যাপারে আমি লিখতে পারি, কিন্তু প্রকাশনার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমার প্রথম কাব্যগ্রন্থটা যখন বেরোলো অন্বেষা থেকে, প্রকাশক হিসেবে উনি খুবই ভালো মানুষ, শিবপ্রসাদ দাস, ভালো মানুষ। ওনার থেকে আমি যথেষ্ট সাহায্য পেয়েছি, সেরকম কোনো কিছু ব্যাপার নেই। তবে রয়্যালটির ব্যাপারটা ডিপেন্ড করে এক এক প্রকাশক এক একভাবে ওটাকে তো দেয়, তারা নিজেদের ব্যবসাটাকেও দেখে, বেশি প্রায়োরিটি দেয় লেখকের চেয়ে, আমার মনে হয়। এটা হয়তো হয়। এ ব্যাপারে আমার তো কিছু বলার নেই আর কি। হ্যাঁ, এরপর যখন আমার গল্পগ্রন্থটা আমি পলাশবাবুর থেকে করলাম, স্বীকৃতি প্রকাশনী থেকে, উনিও এক ধরনের খুব ভালো মানুষ, এবং উনি আরও ভালো, ওনার থেকেও খুব ভালো ব্যবহার এবং পেয়েছি। পলাশবাবুর সঙ্গে কিন্তু আমরা এক পেশা ভিন্ন নেশার একটা এপিসোডও করে ফেলেছি ইতিমধ্যে। ওনার জীবনের গল্পটাও কিন্তু ভীষণ, হ্যাঁ, উনি নিজেও একজন লেখক এবং সাহিত্যিক, কবি, খুব ভালো লেখেন, ভালো লাগে মানুষ হিসেবেও খুব ভালো। হ্যাঁ, অবশ্যই। আর ওই যে যেটা বললাম যে আমাদের জীবনের খুঁটিনাটি নিয়ে যখন সাহিত্য হয়, সেই সাহিত্যটা বোধহয় আমাদের ওপর আরও বেশি ইম্প্যাক্ট ফেলে, সেই রকম একজন মানুষ। আচ্ছা, বেশ। তো নেক্সট বইয়ের প্ল্যান কি? নেক্সট বই আমার একটা ইচ্ছে আছে, একটা উপন্যাস এরপর আমি শুরুও করেছি কিছুটা। তো আশা করি ওই সামনের বইমেলাতে করে উঠতে পারবো। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম, এবং অবশ্যই অনেক শুভেচ্ছা সন্দীপবাবুকে, সাকসেস হোক এত সুন্দর একটা ইনিশিয়েটিভ। আচ্ছা, এই যে বেশ থিয়েটারের একটা ব্যাপার ছিল, অভিনয়ের চর্চা ছিল, সেটা কাজের চাপে বন্ধ হয়েছে। তো এবার তো একটু অবসর সময়, অভিনয়ে ফেরার কোনো প্ল্যান আছে? এই মুহূর্তে প্ল্যান কোনো নেই, কিন্তু এটা এত ভালোবাসা আছে, যদি সুযোগ পাই অবশ্যই করার ইচ্ছে আছে। কিন্তু এই মুহূর্তে আমি এই মুহূর্তে আবৃত্তিটা এখনও করি, মনের ভালো লাগার থেকে করি। স্টেজ পারফরমেন্স করি না এখন, আর কোথাও সময় হয় না বা সুযোগ ছিল না এতদিন। আমি জাস্ট এই অক্টোবরে রিটায়ার করেছি, 25 অক্টোবরে। তো এখন তো অফুরন্ত সময় আছে, সুযোগ পেলে অবশ্যই করব। বেশ, আমরাও কিন্তু অপেক্ষা করব, এবং আমি তো মনে প্রাণে চাইবো যাতে সন্দীপবাবুকে খুব তাড়াতাড়ি মঞ্চে আবার দেখতে পাই, এবং সেটা যদি ওনার নিজের লেখা স্ক্রিপ্টে হয় তাহলে আমরা আরও খুশি হব। আমাদের আলোচনাটা বেশ জমে উঠেছে, আর সঙ্গে অসাধারণ কবিতা, নস্টালজিক স্মৃতি এবং একজন লেখকের জীবনের গল্প। তো এইভাবে আলোচনা জমে উঠলে আলোচনা শেষ করতে, আড্ডা শেষ করতে একেবারেই মন চায় না, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সময় তো ধরা বাঁধা। আমাদেরকে এপিসোড শেষের পথে এগোতেই হবে। তবে এপিসোড শেষ করার আগে আমি অনুরোধ রাখবো আর একটা স্বরচিত কবিতা যদি আমাদের শোনানো যায়। ছোটবেলা, যদি ডানা মেলে উড়ে যেতে পারতাম, তাহলে সেই ছোটবেলায় পৌঁছে যেতাম। তুমি কি আমায় ভালোবাসতে আগের মতো, দুহাত মেলে জড়িয়ে ধরে সেই আগের মতোই, দু চোখ ভরে দেখতে আমায়, তোমার লাল মাটির ঘ্রাণ বুকে নিয়ে আমি হারিয়ে যেতাম। প্রতিদিন কত কিছুই তো ঘটে অগোচরে, জীবন ভাঙতে ভাঙতে পিরামিড তৈরি হয়, চেনা অচেনার গণ্ডি পেরিয়ে সকলেই পৌঁছে যায় আপন লক্ষ্যে। কেউ মনে রাখে, কেউ রাখে না। ওই যে গ্রামের মেঠো পথটা, যেখানে গিয়ে মিশেছে 3 বিঘার চরে, রোজ যেখানে জড়ো হতাম বিকেলের পড়ন্ত বেলায়, ভাগ করে নিতাম আপন দুঃখ বেদনাগুলো, আজও সে তেমনই অপেক্ষা করে। বড়দের দুঃখগুলোও কি ভাগ করা যায়? খুব ইচ্ছে করে
যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। এটা কিন্তু আমাদের সবারই মনের বাসনা, যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে ওই যে প্রাণ খোলা বাঁচাটা সেটা তো হতোই, সঙ্গে বোধহয় নিজেকেও আর একবার চান্স দিতে পারতাম আর একটু বেটার মানুষ হিসাবে তৈরি করে নিতে। অসাধারণ একটা কবিতা দিয়ে আমাদের এপিসোড শেষ হলো। আর তবে শেষ করার আগে সন্দীপবাবুকে অসংখ্য ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য, এত সুন্দর করে এত রকম গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদেরকেও অবশ্যই ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর শেষে এটা বলবো যে নিজের প্রফেশন তো আছেই, ইঁদুর দৌড়ে আমরা সবাই দৌড়াচ্ছি, কেরিয়ার তৈরির পেছনে সবাই দৌড়চ্ছি, পেটের টানে সবাই দৌড়চ্ছি, কিন্তু তার মাঝে আমাদের যেটা ভালো লাগার কাজ, যে কাজটা করে আমরা নিজেরা ভালো থাকি, সেটাকে যদি চর্চায় রাখতে পারি, সেটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু দিনের শেষে গিয়ে আমাদের এই প্রফেশনাল লাইফের ক্লান্তিটা অনেকটাই কেটে যাবে। যাই হোক, আজকের মতো আমাদের এপিসোড এই পর্যন্তই। আরও একবার সন্দীপবাবুকে অনেক ধন্যবাদ। আর সবাই ধন্যবাদ। খুব ভালো থাকুন, নিজের ভালো লাগার ভালোবাসার কাজকে বাঁচিয়ে রাখুন, আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার।